নমস্কার। গত পর্বে আমি বাস্তুমণ্ডলের মধ্যে কোন কোন দেবতা আছে সেটা বলেছিলাম। আজকে সেই বাস্তুতে, অর্থাৎ ফুল বাস্তুতে আপনার বাড়িতে কোন দিকে কী রং করবেন, কী কী কালার করবেন, কোথায় কী রাখবেন, বাস্তুতে কটা দেবতা থাকে, সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমি বলব। প্রথমে এসে দেখুন, আমরা যখন নতুন কোনো গৃহ শুরু করতে চাই, অর্থাৎ নতুন কোনো জায়গা কিনলাম, সেখানে আমরা কিভাবে শুরু করব? প্রথমেই যে কর্মটি করা হয় তাকে বলা হচ্ছে গৃহারম্ভ বা গৃহ পূজা, প্রথম কর্ম। দ্বিতীয় কর্ম কি এবার এলো আমার? গৃহারম্ভ তো হয়ে গেল, অনেক বলে দিচ্ছি, শাস্ত্রের ব্যাখ্যাগুলো আমি বলে দিচ্ছি। তারপরে যে কর্মটি করব তাকে বলা হচ্ছে, একদিন আমরা দেখবো যে গৃহ প্রবেশের দিন কবে আছে, পঞ্জিকাতে দেখবো যে শুভ দিন কখন আছে, সেদিকে আমরা গৃহ প্রবেশ করলাম। এবং গৃহ প্রবেশ করলে এখন যে কর্মটি বর্তমানে করা হচ্ছে, যে একটা সত্যনারায়ণ পুজো করে গৃহ প্রবেশ হয়ে যায়, কিন্তু এটা শাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ ভুল। যদি প্রকৃতপক্ষে আপনাদের গৃহ প্রবেশ করতে হয়, একটা কথা এখানে লেখা দেখুন, গৃহ প্রবেশের আগে করতে হবে কিন্তু তাকে আভ্যুদয়িক শ্রাদ্ধ। ঠিক আছে, মানে তার যে পূর্বকল্পের যত দোষ আছে, পিতৃদোষ আছে, সেগুলো কমবে আভ্যুদয়িক, অর্থাৎ আপনি কাজ করার অধিকারী হলেন। আভ্যুদয়িক শ্রাদ্ধ বা বৃদ্ধি শ্রাদ্ধ যেটা বলা হয়। তারপরে হচ্ছে আপনার গৃহ প্রবেশ হলো। গৃহ প্রবেশ করার পর যে কর্মটি করতে বলা হচ্ছে বাস্তু যাগ, অর্থাৎ আপনার ভিটেতে, যে ভিটেতে আছেন, এখানে দেবতাদের জাগরণ ঘটাতে হয়। দু ধরনের বাস্তু হয়, একটা হচ্ছে মনুষ্য বাস্তু, একটি হচ্ছে দেব বাস্তু, মানে মন্দির। যদি মনুষ্য বাস্তু হয় তাহলে কিন্তু সেখানে অবশ্যই হবে 61পদ বাস্তু যাগ, আর যদি দেব বাস্তু হয় তখন সেখানে কিন্তু হবে 64পদ বাস্তু যাগ। তারপরে অনেকেই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, অর্থাৎ চণ্ডী পাঠ আছে, 5টা সস্তায়নে করা হয়। এটা অনেক জায়গায় করা, অনেক জায়গায় বাদ যায়। কিন্তু বর্তমানে যেটি হচ্ছে, যে গৃহপ্রবেশটা হচ্ছে, এই বাস্তুযোগের কর্মটা পুরো বাদ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তুজাগ কর্ম যদি না হয়ে যায়, তখন কিন্তু দেখবেন, বাস্তুজাগ যদি তখন যদি না হয়ে থাকে, তখন যে মুশকিলটা হয়, দেখবেন যে একটা প্রবলেম কিন্তু দেখা দেয়। করতে একটু হ্যালো, খুব ভালো করে আপনারা এটা লক্ষ্য করুন। আমরা যে জানি, আগের দিন দেখেছিলাম যে বাস্তুতে কোন কোন ঘর কীভাবে সেই ঘরগুলো থাকবে, তাই তো? প্রথমে দেখুন, এটা হচ্ছে একটা বাস্তুমণ্ডল। আমরা জানি যে ঈশান, অর্থাৎ ঈশান, এই হচ্ছে ঈশান কোণ। উত্তর পূর্বের মধ্যেখানে থাকে হচ্ছে ঈশান কোণ। ঈশানের অধিপতি হচ্ছে বৃহস্পতি, তাই তো? বৃহস্পতি। তাহলে উত্তর পূর্বের মধ্যেখানে কোণ হচ্ছে ঈশান কোণ, পূর্ব দক্ষিণের মধ্যেখানে হচ্ছে অগ্নিকোণ, এবং আপনার পশ্চিম এবং দক্ষিণের মধ্যেখানে হচ্ছে নৈরত কোণ, পশ্চিম এবং উত্তরের মধ্যে হচ্ছে বায়ুকোণ। এবার আসি যে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, এই হচ্ছে আমাদের পুরো বাস্তু। আমরা জানি যে ঈশান, অর্থাৎ বাস্তু দেবতার যে মুখমণ্ডল, সেটা থাকে ঈশানে, এবং তার পাগুলি থাকে কিন্তু নৈনতে। ঈশানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এখানে আপনারা কি করতে পারেন, এই যে অনেকে বলে দাদা ঠাকুর ঘরের রং কি হবে, অনেকেই বলে শুনেছি ঠাকুর ঘরের রং কি হবে। আপনারা মোস্ট অফলি ঠাকুর ঘরের রং মোটামুটি হলুদ, অথবা হলুদের সাথে রেডের কম্বিনেশন করতে পারেন। ঠিক আছে, হলুদ, লাইট হলুদের সাথে করতে পারেন। ঈশানের, কারণ বৃহস্পতির কালার কিন্তু আমাদের হলুদ কালার। এবার আসে উত্তরের অধিপতি হচ্ছে বুধ। তাহলে বুধের রং কি হবে? তাহলে উত্তর দিকে যে ঘরগুলো আছে চেষ্টা করুন সবুজ কালার করার, ঠিক আছে, সবুজ রং করার। এবার আসি, আর ঈশানে আপনারা কি করবেন, ঠাকুর ঘর করতে পারেন, ধানের কক্ষ বা ধানের গোলা করতে পারেন, একটু আগে সেখানে নলকূপ করতে পারেন, এবং হালকা জল প্রবাহ যাতে আছে এরকম দিয়ে করতে পারেন। মেন হচ্ছে ঠাকুর ঘর মাস্ট এখানে, আর ঠাকুর ঘর এখানে করতে হবে, অন্য কোনো জায়গায় কিন্তু বাস্তুতে ঠাকুর ঘর করা যায় না। আর এই যে এবার আসি দেখুন, ঈশান, বৃহস্পতি গেল। যদি কারো বাড়িতে এই জায়গাটা গন্ডগোল থাকে, অর্থাৎ এই যে আপনার ঈশানের যে অধিপতি, অর্থাৎ যে বৃহস্পতি, সেখানে যদি বাড়িতে ঈশান কোণ দেখা যাচ্ছে, কেউ পায়খানা বাথরুম করে, কি কি সমস্যা হবে? বাড়িতে দেখবেন যখন রোগ জ্বালা হচ্ছে, রোগ জ্বালা কমবে না, থাইরয়েডের প্রভাব বেশি হচ্ছে, অতিরিক্ত ঝামেলা হচ্ছে বাড়িতে, এবং কোনো না কোনোভাবে কিন্তু একটা রোগ হলে, মানে যে কোনো নর্মাল ডিজিজও হলে কিন্তু বড় আকারের ভুগতে হবে। ক্রমাগত রোগ হয়ে যাচ্ছে, বৃহস্পতি গন্ডগোল আছে। এসি তারপরে আসে কি পূর্ব দিক, অর্থাৎ পূর্বের অধিপতি হচ্ছে রবি অথবা সূর্য। আমরা যে যার নাম রবি তার নামই হচ্ছে সূর্য। এটা আমাদের প্রবেশ পথ হিসেবে অনেকে ব্যবহার করে, যেহেতু প্রবেশদ্বার। এবার এই সাইডটা কিন্তু যদি বাড়িতে, এবার এটা নয় প্রবেশ করলো, কিন্তু বাড়ির এদিকের কালারটা কি হবে, সেটা হবে অরেঞ্জ হবে অথবা রেড করতে পারে, কমলা অথবা রেড করতে পারে। আগেও একবার বলেছিলাম যে সূর্যের রং কিন্তু 7টা,
ঠিক আছে, তাহলে অরেঞ্জ লাইট কমলাটাকে করা যায়। এবার আরেকটু আমরা এদিকে এগিয়ে আসছি, সেখানে কিন্তু অনেকে এই যে অগ্নিকোণের অধিপতি কিন্তু শুক্র, সেখানে আপনারা রান্নাঘরই করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা আমরা কি রান্নাঘর মানে, অনেকে যেটা বলছে সেটা হচ্ছে একটা লাল ডোম ঝুলিয়ে দেবো, লাল রং করে ফেলবো, যেহেতু অগ্নিকোণ আগুনের নাম থেকে এসছে। সম্পূর্ণ ভুল কিন্তু। অগ্নির অধিপতি হচ্ছে শুক্র। সিল্ক হোয়াইট করতে পারেন, ক্রিম হোয়াইট করতে পারেন, অথবা বুধের কালারও দেওয়া যায়, বুধের কালার গ্রিনের সাথেও কিন্তু কম্বিনেশন করা যায়, কারণ শুক্রের সাথে বুধ কিন্তু মিত্র, এদের কালার কিন্তু করা যায়। তবে রেড কালার ভুল করেও কিন্তু কেউ করবেন না, প্রচুর ভুগতে হবে যদি অগ্নিকোণে কেউ রেড কালার করে দেয়। এই হচ্ছে শুক্র, সিল্ক হোয়াইট করতে পারেন। এবার আসি এইখানটাতে, খুব ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটাতে, সেটা হচ্ছে অধিপতি কে আছে মঙ্গল, একে বলে জমাধিপতি। ঠিক আছে, এখানে শয়নকক্ষ হতে পারে। আর আরেকটা কি বলুন তো, অনেকে দক্ষিণ দুয়ারে প্রবেশ পথ হালকা রাখে, এদিকে শয়নকক্ষ হতে পারে, অসুবিধে কিছু নেই। আর এর রং কিন্তু মঙ্গলের অধিপতি হচ্ছে ডিপ রেড অথবা রেড কালার করতে পারেন এই সাইডটা, অসুবিধা কিছু হবে না। এটা হচ্ছে আপনার ফায়ার তত্ত্ব, আগুনের তত্ত্ব। ঠিক আছে, মঙ্গল যেহেতু অধিপতি লাল করা যেতে পারে। আচ্ছা, এবার আসি আপনার কি নৈনতে। নৈনতের অধিপতি হচ্ছে রাহু। এই যে নৈনতের অধিপতি, আমরা এই যে কোণটাকে আপনারা দেখছেন সেটাকে আমরা ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, ইলেকট্রিক মিটার বা অস্ত্রাঘাত রাখতে পারি, মানে ভারী যত মালপত্র আছে সব এখানে কিন্তু দিয়ে দিতে পারে, অসুবিধা কিছু নেই। এখানে হালকা ব্ল্যাক করতে পারেন, পিওর ডিপ ব্ল্যাক করার দরকার নেই, গ্রে কালার করতে পারেন, অসুবিধা হবে না। অনেকে বাস্তুকাররা মনে করছেন যে এই নৈনতের অধিপতি, অনেকে বলছেন রাহু, অনেকে বলছেন কেতু, এই নিয়ে কিন্তু একটা বিরাট মতভেদ আছে। ঠিক আছে, আবার অনেকে ব্রহ্মস্থানকে কেতুর সাথে তুলনা করেছে, এটা মতভেদ আছে। তবে সাধারণত কিন্তু রাহুকে এখানে নৈনতকোণের অধিপতি ধরা হয়। আর আসরিক যত প্রবৃত্তি বাড়ে সব কিন্তু এখান থেকে ডিপেন্ড করে। এবার আসি পশ্চিম দিক। আমরা জানি যে শনিদেবের স্থান জলতত্ত্ব ডিপেন্ড করছে। এবার আস্তে আস্তে দেখুন, এই সাইডে আপনারা বাথরুম যাচ্ছেন, ব্লু অথবা স্কাই ব্লু করতে পারেন রং, মানে যেহেতু বাথরুম যাচ্ছি করতে পারেন। সিঁড়ির ঘর এখানে রাখতে পারেন, অসুবিধা হবে না। একটু যদি ওপরে উঠে তাহলে বলবো এখানে একটা অতিথি গৃহ বা গেস্ট রুম করা যেতেই পারে, পশ্চিম দিকের এখানটায় গেস্ট রুম করা যেতে পারে, তবে নিজে শোবেন না কিন্তু ভুল করুন। আর যদি আমরা একদম এতে যাই, অর্থাৎ আমাদের বায়ুকোণে কিন্তু আমরা শৌচালয় করতে পারি, পায়খানা, বাথরুম, শৌচালয়, জলের যাবতীয় জিনিস। আর এর মাথায় কিন্তু জলের ট্যাঙ্ক রাখা যেতে পারে। শৌচালয় কিন্তু এখানেও করাটা খুব গুরুত্বপূর্ণ। এবার কারো শৌচালয় যদি অন্যান্য জায়গায় অনেকে করে, এখানে একটা অপশন আছে, কিন্তু এই একদম কোণার দিকে করতে পারেন শৌচালয়, এই জায়গাটাতেই সব থেকে ভাইটাল। প্রথম চয়েস হচ্ছে এখানে, এই শৌচালয় এখানে করা, আর সেকেন্ড চয়েস হচ্ছে এখানে। তবে চেষ্টা করুন এইটুকু মেনে অন্তত কাজ করার। আর এখানে বুঝতেই পারছেন সোম বা চন্দ্রের কালার হচ্ছে সাদা, ক্রিম হোয়াইট দেওয়া যেতে পারে। মানে এবার শনি দিকে যতটা কাছে চেষ্টা করুন স্কাই ব্লু এই রঙগুলো করা, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। আর বাড়িতে মাথা যাতে ঠান্ডা থাকে সেভাবে কালার করবেন, গ্রিন কালার করতে পারেন, হোয়াইট কালার করতে পারেন, মিলতে পারে। কিন্তু রেড কালার মানে খুব যেগুলো হাই ইন্টেন্স, যেমন পুরো বাড়িতে কখনো কেউ হলুদ কালার করতে যাবেন না, সেখানেও কিন্তু একটা মাথা যন্ত্রণার সৃষ্টি হবে। ঠিক আছে, এবার আসি, অনেকেই তো বলছেন গৃহারম্ভ, গৃহপ্রবেশ, বাস্তুজাগ। বিশেষ করে বাড়িতে যে কোনো কিছু করলে কিন্তু বাস্তুজাগ করাটা খুব গুরুত্বপূর্ণ। এই বাস্তুজাগ যদি কোনো বাড়িতে না হয়েছে, আজীবন কিন্তু সেই বাড়িতে ভুগতে হয়েছে। তার কারণ এই বাস্তুজাগ যদি না করা হয় তাহলে কিন্তু কোনো দেবতাকে প্রতিষ্ঠা করা যায় না, সম্ভব নয়। আরও আমি ডিটেলসে আসছি, আপনাদের একটা একটা করে প্রচুর ডিটেলসে আসছি। প্রথমে যেটা আপনাদের সামনে বলছিলাম সেটা হচ্ছে যে গৃহারম্ভ। এই যে গৃহারম্ভ জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লেখাটা। এই গৃহারম্ভতে ফার্স্টে কি করতে হয় প্রথমেই বলে দিই। দেখুন, গৃহারম্ভে গণেশ, লোকপাল, আদিত্যাদি নবগ্রহ, ক্ষেত্রপালন এবং ক্রূর ভূতগণকে বহির্ভাগে গন্ধপুষ্প প্রভৃতি দ্বারা পুজো করতে হয়। তারপর পূজার পর ব্রহ্মা, বাস্তুপুরুষ এবং তাহার গৃহে অধিষ্ঠিত শিখি থেকে শুরু করে পিপিলাদি পর্যন্ত সর্বশুদ্ধ 53 জন দেবতাকে কিন্তু পুজো করতে হয়। আবার মহাকপিল পঞ্চরাত্রে বলা হচ্ছে জলাশয় অর্থাৎ পুষ্করণী বা গৃহের নিমিত্তে বাস্তু অথবা ব্রহ্মাদি অদিতি পর্যন্ত 53 জন দেবতার পূজা করা কর্তব্য। শাস্ত্রে রঘুনন্দন দেবী পুরাণে বলছেন যে মধ্যস্থলে বাসুদেব, লক্ষ্মী এবং বসুদেবগণের পূজাদি করে গন্ধপুষ্পাদি দ্বারা পৃথিবীর পূজা করতে হবে এবং গৃহারম্ভ কাজে উক্ত সকল দেবদেবীগণকে পূজা করলে তারা শান্তি ও পুষ্টিদান করে থাকেন। কিন্তু এদের যদি পূজা না করা হয় তাহলে গৃহকর্তার বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। গৃহ, প্রাসাদ, মঠ প্রভৃতিগুলি কর্মগুলি কিন্তু শিল্পকর্ম, এই জন্য কিন্তু শিল্পাচার্য বিশ্বকর্মারও কিন্তু পুজো করতে হয়। গৃহারম্ভের ক্ষেত্রে দেবী পুরাণ বলছে যে আমরা সকলেই জানি যে খাত পুজো একটা হয়,
হ্যাঁ, গর্তটির পরিমাণ হবে 1 হাত, গভীর হবে কিন্তু 4 আঙুল। এই পরিমাণ গর্ত খনন করে তাতে জল দিয়ে পূরণ করবেন। পূর্বমুখে বসে ব্রহ্মাকে ধ্যান করে অর্ঘ্য দেবেন। তারপর ওম মন্ত্রে কয়েকটি শ্বেত বর্ণের পুষ্প গর্তের জলে কিন্তু ফেলে দেবেন। এতে শুভাশুভ জানা যায়। আর এছাড়া যে সমস্ত কর্ম আছে, ঈশান কোণ থেকে যেমন সূত্রপাতন আছে, অগ্নিকোণে স্তম্ভরোপণ আছে, বিভিন্ন কাজ আছে, খুঁটি আপনার ইষ্টক বা শিলা পুজোর একটা বিধান আছে। এবার আসি তার দ্বিতীয় কর্ম, সেটা হচ্ছে যে গৃহপ্রবেশ। এখানে কিন্তু শুভ তিথি, শুভ নক্ষত্র থেকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আভ্যুদয়িক শ্রাদ্ধ। আভ্যুদয় করার পর কিন্তু সেখানে আপনার করতে পারেন, অর্থাৎ গৃহে প্রবেশ করতে পারেন। এবার হচ্ছে শাস্ত্রের উল্লেখ কোথায় আছে। প্রথমে যে পুরাণে আসবো তার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণে বলছে মাস পক্ষ তিথিনাঞ্চ নিমিত্তানাঞ্চ সর্বস উল্লেখমন কুরবাণ ন তস্য ফলগ ভবে। এটা হচ্ছে ভবিষ্য পুরাণ বলছে, অর্থাৎ মাস পক্ষ তিথি কি জন্য কার্য তার উল্লেখ করলে, সংকল্প না করলে কিন্তু ফলদায়ক হবে না। তাই গৌরজাদি ষোড়শ মাতৃকা পূজা এবং আভ্যুদয়িক শ্রাদ্ধ করতে হবে, তারপরে বাস্তুজাগ এবং সম্ভব হলে পঞ্চাঙ্গ শাস্ত্রায়নও করানো উচিত। এবং সেদিন যে গৃহস্বামী থাকবেন চেষ্টা করবেন যে শ্বেত বস্ত্র, উত্তরীয় মালা তিলকাদি ধারণ করার করে নারায়ণ ও ব্রাহ্মণদের আগে রেখে নিজ স্ত্রীকে বাম ভাগে রেখে পুত্র পৌত্রাদি পরিজনদের সঙ্গে নিয়ে ঘণ্টাবাদ্য মাঙ্গলিকাদ্রব্য সহকারে গরুর পুচ্ছ তথা ধেনুপুচ্ছ ধরে গৃহপ্রবেশ করতে হয়। এই সময় স্ত্রীর বাম কক্ষে একটি জলপূর্ণ কলস ও মাথায় কিন্তু ধানবতী লক্ষ্মীর ডালা থাকবে। এবার তার প্রমাণ কোথায় আছে? এর প্রমাণ বলছে পারস্কর গৃহসূত্র হরিহর ভাষ্যে লেখা, ব্রাহ্মণ্য কৃতস্তন মঙ্গল তুর্য গীত শান্তি পাঠিন সজল কলশ ব্রাহ্মণ পুরৎসর শুক্ল মাল্লানুলেপনতাদৃশ সকল পুত্র পৌত্র কলত্রাদি সুমেতু শকুনুক সুচিতা অভ্যুদয়া স্তোরণাঢ্য শালং দ্বারেন প্রবিশ্যতি। আরও প্রমাণ বলছে বিষ্ণু ধর্মোত্তর। হ্যাঁ, বিষ্ণু ধর্মোত্তরে কি বলা হচ্ছে? গোপুচ্ছ বিনস্তকর প্রবিশ্যেচ্চ গৃহং গৃহী অনুলিপ্ত সুখী স্রগ্নি সপক্তিঘ্নস্তথৈব চ। বিষ্ণু ধর্মাত্তরে, অর্থাৎ স্বপত্নীকে নিয়েই কিন্তু গৃহপ্রবেশ করার বিধান আছে। আর আরেকটা বিধান এখানে বলছি আমি আপনাদের, সেটা হচ্ছে যে এবার আসছে যে বাস্তুজাগের বিষয়। বাস্তুজাগটাকে কি? বাস্তুজাগ হচ্ছে যে এই বাস্তুজাগ সম্বন্ধে উল্লেখ আছে যে বিশেষ করে আশ্বালয়ন গৃহ পরিশিষ্ট, গভীর গৃহসূত্র, লিঙ্গ পুরাণ, অগ্নি পুরাণ, গরুর পুরাণ ও মৎস্য পুরাণের নির্দেশ দেখা যায়। তবে ভট্ট রঘুনন্দ তার বাস্তুজাগ তত্ত্বে প্রধানত মৎস্য পুরাণকে নির্দেশকেই প্রাধান্য দিয়েছেন। কিছু কিছু জায়গায় দেবী পুরাণের বচন মেনে নিয়েও তা উদ্ধৃত করেছেন। কারণ বাস্তুজাগে কিন্তু প্রথমে বলা যায় যে বাস্তুজাগে যে মণ্ডলটি রচনা করা প্রয়োজন হয় সে সম্পর্কে যদি আমি আপনাদের বলি, তাহলে প্রথমেই তার প্রমাণ হচ্ছে চতুষ্ষষ্টি পদং বাস্তু সর্বদেব গৃহং প্রতি 81 পদং বাস্তু মনং প্রতিষিদ্ধিতম। এর উল্লেখ করছে লিঙ্গ পুরাণ। বাস্তুজাগ কিন্তু বলা হচ্ছে যে একটা বড় যজ্ঞ, কারণ বাস্তুজাগে কিন্তু সম্ভবত 53 জন দেবতাকে কিন্তু জাগাতে হয়, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, একটা বাস্তু জাগে যদি মনুষ্য বাস্তু হয়। আর যদি আপনার যদি সেখানে আপনার দেখছেন যে এটা যদি হয় আপনার দেব বাস্তু, তাহলে কিন্তু আরও বড়। এবং পঞ্চাঙ্গ এটা করার পর এটা একটা বড় যজ্ঞ বাস্তু যাগ, অনেক প্রচুর আহুতি হয়, প্রায় 700-800 আহুতি পড়ে। যদি কেউ সকাল 6টা থেকে কাজ শুরু করে, আগের দিন গুছিয়ে রাখবে, সে সমস্ত অনেকগুলো ঘট লাগে। এটা নয় যে আমি শুধুমাত্র সত্যনারায়ণ পুজো করে দিলাম, করে বাড়ি চলে গেলাম, ওই জাস্ট 2 ঘন্টার মধ্যে কাজ মিটে গেল। কিন্তু যে সর্বনাশটি আপনারা করছেন, ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই শাস্ত্রমতে কাজ করুন। এখন এটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ, কারণ সকাল আমি যেটা বললাম, যদি পূর্বদিন থেকে আপনারা গুছিয়ে রাখেন সব কিছু, ঘটপট যদি স্থাপনা করেও রাখেন, তাও যদি সকাল 9টা বা 10টা থেকে শুরু হয় তো বিকেল হয়ে যাবে, 4টে ক্রস হয়ে যাবে সেখানে। বাস্তুজাগ কিন্তু এত বড় যজ্ঞ। আর বাস্তুজাগ যদি কোনো জায়গায় না হয়েছে, কোনো ঠাকুর, কোনো দেবতা কিন্তু সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র এখানে দেবতা, বিভিন্ন কোথায় নাগ অবস্থান করছে, যেমন উত্তর দিকে নাগ অবস্থান করছে, কোথায় কুবেরের অবস্থান আছে। এবার যদি বাড়িতে দেখা যাচ্ছে, এক একটা বাড়িতে বাস্তু দোষ কাকে বলে, এই এক একটা কক্ষ যদি সঠিক পথে না হয়, যদি ভুলভালভাবে করা হয়, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো না কোনো সময় হয়তো কোনো বাড়িতে দেখা যাচ্ছে যে আগুনের সমস্যা হচ্ছে প্রচণ্ড, বা রক্তপাত হচ্ছে, জানতে হবে বাড়ির দক্ষিণ দিক খারাপ, মঙ্গল খারাপ। যদি দেখা যাচ্ছে বাড়িতে কোনো রাহু, অর্থাৎ যে নৈনৎকোণ যদি সমস্যা থাকে, রাহু যদি ডিস্টারবেন্স থাকে, তাহলেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে বারবার দুর্ঘটনা ঘটছে, প্রবলেম আসছে, এবং মুখ বা দাঁতের মধ্যে অনেক সময় প্রবলেম আসে। যদি দেখা যাচ্ছে বাড়ির কর্তা
বুধ যদি খারাপ থাকে, বিশেষ করে মানে উত্তর দিক যদি খারাপ থাকে বা ব্লকেজ থাকে, তাহলে দেখবেন অর্থনৈতিক জায়গায় খুব কষ্ট হচ্ছে আসতে, এবং নার্ভের গণ্ডগোলে মৃত্যু হবে বাড়ির লোকের, বেশিরভাগ কিন্তু হয়েছে। মানে আমি যতগুলো বাস্তু টেস্ট করতে গেছি আজ অবধি বাস্তু মেশিন দ্বারা, আমি দেখেছি যে অনেক জায়গায় কিন্তু গণ্ডগোল হয়েছে, এবং প্রত্যক্ষ আমরা প্রমাণ পেয়ে যাই, প্রত্যক্ষ প্রমাণ। যদি কোনো বাড়িতে দেখা যাচ্ছে পূর্ব দিক গণ্ডগোল আছে, জানতে হবে হার্টের প্রবলেম, রোগ আসবে। এবার এক একটা গ্রহ কিন্তু এক একটা রোগের অধিপতি করে। আমি পরে সেটা নিয়ে কোন কোন গ্রহ থেকে আমরা কোন কোন রোগ আসছে সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব, কারণ ভিডিওটা নিলে অতিরিক্ত দীর্ঘায়িত হয়ে যাবে। বিশেষ করে রবি যদি খারাপ থাকে তাহলে হার্টের প্রবলেম আসবে। যদি দেখছেন চন্দ্র খারাপ থাকছে, মানে যদি সোম খারাপ থাকে, তাহলে হয় দেখা যাচ্ছে যে সর্দি কাশির প্রবলেমটা অতিরিক্ত হবে, জলতত্ত্ব থেকে সমস্যা থাকবে। যদি দেখা যাচ্ছে বুধ খারাপ, নার্ভের গণ্ডগোল হবে, কোনো জিনিস প্রাপ্তি করতে গেলে প্রাপ্তি হবে না। যদি দেখা যাচ্ছে পশ্চিম দিক শনি খারাপ থাকে, তাহলে বারবার হাড়ে চোট আসবে, শরীরে খাওয়ার পাতি চুল পড়বে, হাড়ে চোট আসবে, এবং এক একটা বিভিন্ন সমস্যা, মানে হওয়া কাজ হবে না যাকে বলে। প্রত্যেকটা কাজই হবে, কিন্তু অনেক লেট করাবে, অতিরিক্ত লেট হবে প্রত্যেকটা কাজে। আর এবার আসি শুক্র, অগ্নি। বাড়ির অগ্নিকোণ হচ্ছে সবথেকে সাংঘাতিক কোণ আমি মনে করি, কারণ এই শুক্রটা এমন একটা গ্রহ যেখানে কিন্তু শুক্র যদি কারো ঠিকঠাক না থাকে না, মুশকিল যেটা হয় দেখবেন যে সেই বাড়ির, হয়তো আমি যেটা বলেছিলাম শুক্র গ্রহের ক্ষেত্রে, যে যৌনাঙ্গজনিত কোনো প্রবলেম, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, মেনস্ট্রুয়াল সার্কেলের প্রবলেম, এবং আনস্যাটিসফাইড সেক্সুয়াল লাইফ কিন্তু একটা ডিপেন্ড করে এর প্রতি। ঠিক আছে, কারণ শুক্র কিন্তু খুব সাংঘাতিক, এবং চন্দ্র আর শুক্র কিন্তু অর্থ দেয়, বৃহস্পতি দেয় জ্ঞান, বুধ দেয় আপনার কিন্তু প্রাপ্তি। হ্যাঁ, বুধ হচ্ছে প্রাপ্তি। কারো ধরুন ব্যবসা ভালো হয়, তার জানতে হবে বুধটা ভালো আছে, আর বুধ ভালো থাকলে বৃহস্পতি কিন্তু একটু ডাউন থাকে, একটু লো থাকে। আর বৃহস্পতি যার পাওয়ারফুল থাকবে, খাওয়া দাওয়া মাখা পড়া তার অভাব হবে না ঠিকই, কিন্তু বুধের জায়গায় অতিরিক্ত প্রাপ্তিটা তাকে দেবে না। খুব ভালো করে লক্ষ্য করবেন আমার কথাগুলো। আগেকার দিনে যত রাজারা ছিলেন, তারা কিন্তু বুধ খুব স্ট্রং ছিল তাদের, ঠিক আছে। আর যারা ধর্মযাজক, সাধক, অথবা যদি ঋষিমুনি থাকেন, তাদের কিন্তু বৃহস্পতি খুব স্ট্রং, কারণ তাদের সে ক্ষমতা ছিল যে রাজাকে ফকির, ফকিরকে রাজা বানানোর ক্ষমতা। আর যে শুধু রাজা, সে কিন্তু রাজাই থাকবে। হ্যাঁ, একজনের বুধ স্ট্রং, একজন হচ্ছে বৃহস্পতি স্ট্রং। এবার নবগ্রহের আশীর্বাদ পেতে গেলে এই যখন বাস্তুজাগ করবেন, বাস্তুজাগের সাথে নবগ্রহ, আদিত্যাদি নবগ্রহ, গণেশ, প্রচুর দেবতা আছে, প্রচুর দেবতা বলে শেষ করা যাবে না। প্রায় 45 জন দেবতার ব্যাখ্যা একদিন দেবো আমি, একটা একটা করে ব্যাখ্যা দেবো যে কোন দিকে কোন দিকে কোন দেবতার অবস্থান হয়। ঠিক আছে, আজকে এটা বানালাম তার কারণ অনেকে আমাকে বারবার ফোন করে একটা জিজ্ঞেস করেন, দাদা আমি বাড়ির অগ্নিকোণ কী রং করবো, আমি দক্ষিণ দিক কি লাল করব, ব্লু করব, কালো করব, এটা নিয়ে খুব অসুবিধে হয়। এবং ফোনের পরিমাণ যদি প্রায় পার ডে 50 থেকে 60টা হয়ে যায়, তাহলে একই উত্তর আমি কতবার দেব। সেই জন্যেই এই ভিডিওর মাধ্যমে শুধু আপনারা সচেতন হতে পারবেন যে আপনারা কী করছেন এবং কোনভাবে সঠিক কাজ করলে পরবর্তী জীবনে সুখ পাবেন, সেই বিষয় নিয়ে আমি পুরো ডিটেলস এই বাস্তু দেবতা সম্পর্কে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব।